গত 5ই অগস্ট আওয়ামী সরকারের পতনের পর গত 8ই অগস্ট দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারণ এবং বিভিন্ন সিদ্ধান্ত প্রণয়নের ক্ষেত্রে সম্মুখ অবস্থানে রয়েছেন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। উপদেষ্টা হবার কারণে কিংবা জুলাই গণঅভ্যুত্থানের সময়কার ভূমিকার বিচারে নয়, বিগত আওয়ামী সরকারের আমল থেকেই আসিফ নজরুল আলোচনায় ছিলেন সরকারের কট্টর সমালোচক হিসেবে। আলোচনার মঞ্চ, পত্রিকার কলাম কিংবা টক শো যেখানেই সুযোগ পেয়েছেন কড়া ভাষায় সরকারের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সমালোচনা করেছেন। বর্তমান সরকারের অধীনে উপদেষ্টার দায়িত্ব পাবার পর সেই আসিফ নজরুলই এবার ঘুরে ফিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে। যাকে নিয়ে এত আলোচনা, কে এই আসিফ নজরুল? 1966 সালের 12 জানুয়ারি কুমিল্লায় জন্মগ্রহণ করেন ডক্টর আসিফ নজরুল। তার প্রকৃত নাম মোহাম্মদ নজরুল ইসলাম। পরবর্তীতে বিচিন্তা পত্রিকার মাধ্যমে মোহাম্মদ আসিফ নজরুল থেকে আজকের আসিফ নজরুল হয়ে ওঠেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে 1986 সালে স্নাতক এবং 1987 সালে স্নাতকোত্তর এবং পরবর্তীতে ইউনিভার্সিটি অব লন্ডন থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এরপর জার্মানি থেকে পোস্ট ডক্টরাল করে দেশে ফিরে আবার সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন ডক্টর আসিফ নজরুল। শিক্ষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদানের পূর্বে কিছুদিন ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করেন প্রশাসনে। বিগত আওয়ামী সরকারের সময় যে কোনো রাষ্ট্রীয় স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে সরব দেখা গেছে তাকে। যখন রাস্তায় নামার প্রয়োজন হয়েছে তখন যেমন রাস্তায় নেমেছেন, কলম ধরতে হলে কলম ধরেছেন, কিংবা টকশো সেমিনারে অত্যন্ত কড়া ভাষায় সরকার ও ভারতীয় আধিপত্য নিয়ে কথা বলেছেন। এর চড়া মূল্যও দিয়েছেন তিনি। অসংখ্যবার পেয়েছেন হত্যার হুমকি, ঝুলিয়ে দেয়া হয়েছে তার অফিস কক্ষে তালা। এমনকি 2012 সালে ঢাবিতে তার অফিস কক্ষ কেরোসিন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়। এছাড়া বিগত সরকারের ছাত্র সংগঠন ছাত্রলীগের কাছে অপমানের শিকার হয়েছেন বহুবার, পেয়েছেন হত্যার হুমকিও। টকশো সেমিনারের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সরব থেকেছেন আসিফ নজরুল। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং টিভি টকশোতে কড়া ভাষায় সরকারের সমালোচনা করার কারণে 2021 সালে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তার কক্ষের দরজা এবং দেয়ালে পোস্টার সাঁটানো হয়। এ সময় মুক্তিযুদ্ধ মঞ্চের নেতারাও তার কক্ষে তালা দেয়। সম্প্রতি 2024 জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষকদের মধ্যে একদম সম্মুখ সারিতে ছিলেন ডক্টর আসিফ নজরুল। আন্দোলন চলাকালে কয়েকজন নিরাপরাধ শিক্ষার্থীকে শাহবাগ থানায় তুলে নেওয়া হলে তিনি তার কয়েকজন শিক্ষক সহকর্মী সহ থানায় ঢুকে তাদেরকে উদ্ধার করেন এবং পুলিশের হাত থেকে মুক্ত করে নিয়ে আসেন। এছাড়া কারফিউ দিয়ে যখন পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়কে অবরুদ্ধ করে রাখে আওয়ামী সরকার, তখন তিনি শিক্ষকদেরকে নিয়ে কারফিউ ভাঙার সিদ্ধান্ত নেন এবং পুলিশের বাধা পেরিয়ে ঢাবি ক্যাম্পাসে প্রবেশ করেন। তার এমন সাহসী ভূমিকার জন্য চারদিক থেকে ভূয়সী প্রশংসা যেমন পেয়েছেন, তেমনি হয়েছেন সরকারের চক্ষুশূল। জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট শাহেদ আলম তার ফেসবুক ওয়ালে লেখেন, 4 তারিখ গভীর রাতে আমরা অ্যান্টি ফ্যাসিস্ট মুভমেন্টের অনলাইন গ্রুপের সদস্যরা যখন জুম মিটিংয়ে পরের দিনের করণীয় ঠিক করতে একত্রিত হলাম, তখন আসিফ নজরুল যোগ দিলেন শুধু ভয়েস কলে। ভয়ে তিনি থরথর করে কাঁপছিলেন। প্রায় কাঁদতে কাঁদতে বললেন, আমার স্ত্রী, বাচ্চারা চিৎকার দিচ্ছে। একটু আগে একজন শিক্ষক হন্তদন্ত হয়ে এসে এই মুহূর্তে আমার পরিবার সহ নিরুদ্দেশে যেতে বললেন। আমাকে গুলি করতে বিশেষ বাহিনী নাকি এরই মধ্যে রওনা দিয়েছে। এরপর পতন হয় স্বৈরাচারী সরকারের। নতুন করে স্বাধীনতার স্বাদ পায় বাংলাদেশ। নতুন বাংলাদেশ গঠন ও সংস্কারের দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের আইন ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পান ডক্টর আসিফ নজরুল। সরকারের কেন্দ্রবিন্দুতে অবস্থান করায় তাকে নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়। যিনি বিগত সরকারের অতিরিক্ত ভারতপ্রীতি এবং ভারতীয় আধিপত্য নিয়ে সর্বদা সোচ্চার ছিলেন, সেই তাকেই বলা হচ্ছে ভারতের দালাল। বিদেশে বসে ইউটিউবের ভিউ ব্যবসায়ী 2-1 তথাকথিত ইউটিউবার দেশের সরল মনা সাধারণ মানুষকে খেপিয়ে তুলছেন তার বিরুদ্ধে। তবে আসিফ নজরুলরা দমে যান না, তারা এসবে দমার পাত্র নন। অন্যার বিরুদ্ধে তার কণ্ঠ অতীতের মতো সর্বদা বলিষ্ঠ থাকবে, এমনটাই প্রত্যাশা সবার।